নমস্কার সবাইকে, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন আর মনের ভেতরে একটা আনন্দ নিয়ে আছেন যে 26-এ কি হবে, 26-এ কি হবে। শ্রীদেবের গতদিন করা এপিসোড আমি দেখছিলাম, মারাত্মক ভাইরাল হয়েছে। মানে আমার সঙ্গে যেখানে ওই সংখ্যার বিচারে শ্রীদেব বোঝাচ্ছেন যে 2026 কি করে রবির বছর, সেটা ওই অংশটা আমি বারবার পাচ্ছি রিলসে। আপনারাও দেখেছেন, আশা করি ভালো লাগছে আপনাদের। শ্রীদেবকে আপনারা চেনেন, আমাকেও চেনেন আপনারা, প্রায় 15-16 বছর ধরে তো দেখছেন। আচ্ছা বলুন তো, মানুষ কখন আতঙ্কগ্রস্ত হয়, কখন মানুষ পিছনে ফিরে তাকায়? যখন মানুষ মনে করে যে তার আসনটা, সিট, গদি, তার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি হয়তোবা চলে যাবে, হয়তো অন্য কেউ নিয়ে নেবে। আমার দীর্ঘ ক্যারিয়ারে 15 বছর আমি কখনো আতঙ্কগ্রস্ত হইনি, এখন খানিকটা হচ্ছে। তার কারণ আমার চেয়ারটা শ্রীদেব নিয়ে নিয়েছে ওদিকে, শ্রীদেবের চেয়ারটা আমি এদিকে নিয়েছি। আসলে মানুষ সবসময় চেষ্টা করেন তার প্রতিপত্তি, তার গ্রিপ বজায় রাখতে, অস্তিত্ব বজায় রাখতে। ইটস আ ফাইট ফর এক্সিস্টেন্সি, অস্তিত্বের লড়াই। এখন যারাই সমাজে রয়েছেন তারা প্রত্যেকের জায়গা হোল্ড করে রেখেছেন। 140 কোটির ভারতবাসী, 140 কোটি মানুষ। যে লোকটা এই ভারতবর্ষের টপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার সবসময় মনের ভেতরে একটা ভয় রয়েছে যে আমার জায়গাটা সরে যাবে না তো, তাই না? আমার জায়গাটা সরে যাবে না তো। একজন বিজনেসম্যান, সে সবসময় ভাবে আমার দোকানটার জায়গা চেঞ্জ হয়ে পাশের দোকানটার দিকে লোকের ফোকাস চলে যাবে না তো। একজন অফিসে চাকরি করা মানুষ, সরকারি জায়গায়, সেও ভাবে আমার জায়গায় অন্য কোনো এমপ্লয়ি চলে আসবে না তো। আমাদের মতো যারা বেসরকারি সেক্টরে কাজ করে, শ্রীদেবের মধ্যে সিট অদল বদল হলো ব্যাপার নয়, কিন্তু এখানেও কেউ কেউ আতঙ্কে থাকেন, আমার জায়গাটা চলে যাবে না তো, আমার অস্তিত্ব আগের মতো গ্রিপ থাকবে তো, আমার আগের মতো দাদাগিরি চলবে তো। একজন ভিখারি রাস্তায় যে বসে থাকে, সেও ভাবে তার ভিক্ষা করার জায়গাটা থাকবে তো, তাকে ওখান থেকে কেউ সরিয়ে দেবে না তো। দক্ষিণেশ্বরের মন্দিরের দরজার পাশে আমি বসি গত 20 বছর ধরে, অন্য কেউ বসে আমাকে সেই জায়গা থেকে তুলে অন্য জায়গায় দিয়ে দেবে না তো। অর্থাৎ এই যে জায়গার লড়াই, এটা প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে তার অবস্থান নিয়ে ভাবনা আছে। প্রত্যেকে ভাবে যাতে তার অবস্থান থেকে যাতে সে সরে না যায়। এটাকে বর্তমান ভাষায় বলে পাওয়ার হোল্ডিংস। এটা রাজনীতিতে আছে, সমাজ ব্যবস্থায় আছে, পরিবারে আছে, রাস্তার ভিক্ষুকের মধ্যে আছে, যে স্ট্রিট কর্নারে দোকান করে তার মধ্যে আছে, যে আমার স্টলটা কেউ নিয়ে নেবে না তো, আমার স্টলের জায়গাটা কেউ হাঁটিয়ে দেবে না তো আমার থেকে। মাঝে মধ্যে হকার উচ্ছেদ অভিযান হয়, দেখবেন হকারদের মধ্যে কীরকম অ্যাংজাইটি কাজ করে। তো আসুন আজকে আমরা আমাদের জায়গাটাকে মজবুত রাখবো কি করে। আমাদের এই যে অবস্থান, প্রসপারিটি, ডেভেলপমেন্ট, ওটা অন্য কথা, পিছিয়ে যাওয়াটা অন্য কথা, এটা আরো বড় গল্প। আমি এগিয়ে গেলাম খুব ভালো, পিছিয়ে গেলাম খুব খারাপ। আরে আমার জায়গাটা যেখানে আমি রয়েছি, এই জায়গাটা থাকবে তো, এরকম আমাদের মতো অদল বদল হয়ে যাবে না তো। শ্রীদেব আমার জায়গায় চলে যাবে, আমি ওর জায়গায় চলে আসবো, এরকম হবে না তো। আসুন আজকে আপনাদের থেকে জানবো। শ্রীদেব, স্বাগত তোমায় আজকের অনুষ্ঠানে। এটা খুব বড় একটা জায়গা, আমরা কি করলে আমাদের নিজের জায়গা ঠিক রাখতে পারবো এবং আমাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে না? একদম, সবাইকে নমস্কার। স্পেশালি দেবাশিসদা যখন বলে না, তখন মানে আমি টিভির দিকে তাকিয়েছিলাম, অদ্ভুত লাগে, সাংঘাতিক। মানে আমার মনে হয় মন দিয়ে শুনি ডায়লগগুলো, সত্যি খুব সুন্দরভাবে বোঝায় এবং বোঝানোর চেষ্টা করে। তো অপূর্ব, মানে মানুষ যে এমনি এমনি দেবাশিসদাকে পছন্দ করে তা নয়, এবং আমার কাছে যারা আসেন তারা প্রত্যেকেই দেবাশিসদের নাম অবশ্যই করে, প্রসন্নের নামও করে। হ্যাঁ, কম বেশি তো ব্যাপার থাকে, হ্যাঁ সেটা আলাদা ব্যাপার। প্রসন্ন আমার সিনিয়র, সবসময় আমি মাথায় রাখি, আই রেসপেক্ট হিম। প্রসন্নার সিনিয়র, প্রসন্নার মধ্যে মানে দীর্ঘদিনকার একটা এক্সপিরিয়েন্স, সব কিছু ঠিক আছে। এবারে নতুন করে বলে মানে একটা জায়গা আলাদা ব্যাপার। দেবাশিসদা সেটা কেড়ে করে নিয়েছে হয়তো। তো আমার মনে হয় যে কেড়ে কথাটার মানেটাও আমি পরে আসছি। হ্যাঁ, এবারে প্রতিটা জায়গা, কারণ দেবাশিসদা সম্বন্ধে আমার মনে হয় যে একটু না বললে পরে ভুল হবে, যে এত সুন্দরভাবে বোঝানো বা এত সুন্দরভাবে যে কোনো প্রোগ্রামই করুক না কেন। আমি সবকটা প্রোগ্রাম দেখার টাইম পাই না, কিন্তু হ্যাঁ জ্যোতিষীর প্রোগ্রাম আমি মাঝে মধ্যে দেখি। স্পেশালি দেবাশিসদা যাদের সাথে করে তাদের প্রোগ্রাম তো অবশ্যই দেখি, যে আমার থেকে কত বেশি তাদের বলছে। না না, মজা করলাম। খুব সুন্দর বলে এবং প্রত্যেককে সমানভাবে বলে। আর তাছাড়াও মাঝে মধ্যে রাত্রিবেলা একটা বেশ জনপ্রিয় অনুষ্ঠান আছে, সেটাও মাঝে মধ্যে করতে দেখেছি। তো হ্যাঁ, তো সমস্ত কিছু মিলিয়েই চলে। তো এর মধ্যে যেটা হচ্ছে যে আমার মনে হয় যে দেবাশিসদার যা কথা আছে না, তার একটাই উত্তর যদি আমি স্পেশালি দিই, যে এই পৃথিবীতে যদি সত্যি আপনি পুণ্য লাভ করতে চান
মানে এটা আমার কথা নয়, কিন্তু মানে আমি আমার কথা বলছি বা আমার বক্তব্য রাখছি, এটা একদম ভাববেন না। যদি পৃথিবীতে সত্যি মনে করেন যে না আমি চাই করি না তাই করি না, কিন্তু সত্যি আমি পূর্ণ অর্জন করতে চাই, কোনো দিনও 1 কিঞ্চিত জায়গা না নিজের নামে রেজিস্ট্রি করবেন না। তাই? হ্যাঁ, আচ্ছা। সব থেকে বড় ধর্ম আজকের ডেটে, সব থেকে বড় পাওয়ারফুল যদি কাউকে সাধু সন্তদের মধ্যে কাউকে দেখে থাকো, তার নাম হচ্ছে প্রেমানন্দ মহারাজ। বাস্তব না? যেখানে বিরাট কোহলি থেকে শুরু করে প্রত্যেকে, শিল্পা শেট্টি পর্যন্ত প্রত্যেকে যাচ্ছেন এবং ওনার আশীর্বাদ নেওয়ার জন্য। তো তার একটাই কথা, আমার এই পৃথিবীতে না একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, না আমার গুরুদেব আমার কাছে আমি বচন মানে প্রতিজ্ঞা করা আছে কোনোদিনও আমি 1 ইঞ্চি জায়গা নিজের নামে করব না। তো তার রিজনটা কি সেটা নিয়ে আমি ডিটেলসে এর পরে অবশ্যই আলোচনা করব, কিন্তু এর মধ্যে পাপ বা পুণ্যের জায়গাটা কোথায় আছে এটা নিয়ে আমি আলোচনা করবো, নাহলে অসম্পূর্ণ থেকে যাবে। আজকে নয়, সামনের দিনকে। তো আজকে যেটা মেন স্টার্টিং করলো দেবাশিস দা ব্যবসায়ীদেরকে নিয়ে। ব্যবসায়ীদের মধ্যে দেখুন, আমাদের ভারতবর্ষে এমন একজন ব্যবসায়ী আছেন যারা 2 ভাই, যার একজনের সত্তায় চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যার বাড়ি হয়তো ভারতবর্ষের জিডিপির সমান, হ্যাঁ বলতে গেলে পরে কম বেশি, এবং উল্টো দিক থেকে আরেক ভাইকে দেখুন অকেশন ছাড়া দেখা যায় না। একদমই, একদমই তাই। যদি তার বাড়িতে কোনো রকম অকেশন থাকে তাহলে ভাইকে দেখতে পাবেন, হ্যাঁ, তো তাছাড়া দেখতে পাবেন না। আমার মনে হয় যে নাম করে আলাদা করে বলার দরকার, বলার প্রয়োজন রাখে না। মানুষ বুদ্ধিমান, মানুষ ঠিক ধরে রাখতে পারেন। তো প্রতিটা জিনিসের পেছনে না কারণ থাকে, প্রতিটা জিনিসের পেছনে। আজকে 33 টাকা নেমেছে ওই ভাই। হ্যাঁ, যদি ভাইয়ের মার্কেট দর জিজ্ঞাসা করা যায়, দেবাশিস তো জানেন তার দাম আজকে 33 টাকা। যাই হোক, আগের দিনকে 74 টাকা বলা হচ্ছিল, 48 টাকা, তারপর 38 টাকা। গতদিন আমরা বললাম তখন 36 টাকা সামথিং, 38 টাকা সামথিং। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আজকে দেবাশিসদার ভাই, সেই ভাই আজকে অনেকটা নিচে নেমে এসেছেন। তো এটা একটা পার্ট লাইফের। দ্বিতীয় আরেকজন, সে সবসময় 1 নম্বরে থাকার চেষ্টা করেন। আমি যদি বলি যে ভারতবর্ষে কি আর কেউ যায়নি 1 নম্বরে, হ্যাঁ গেছে, অবশ্যই গেছে। সান ফার্মা বলে একটা কোম্পানি আছে, নাম মানে নিয়েই বলছি, ফার্মাসিউটিক্যালে যারা আছেন তারা ভালো মতো জানেন। সেই কোম্পানির মালিকের শখ হয়েছিল একদিনের জন্য ভারতবর্ষে আমি বড় লোক হব, কিন্তু কি হয়েছে, আজকে ওই একদিনের বড় লোক তার কপালে কাল ডেকে এনেছে। আচ্ছা, সেই যাই হোক, আমি কারণ নাম না করে বলবো, গুগল দেখলেই আপনারা বুঝতে পারবেন। কেউ না কেউ তাকে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছেন বা আটকে দিয়েছেন যে সে ওই 1 নম্বরে যাওয়ার জায়গাটা তো ভুলেই গেছেন। এখন সেবি, কোর্ট, বাড়ি, এই 3টে জায়গার মধ্যে কন্টিনিউয়াসলি তাকে ঘুরতে হয়। আচ্ছা, দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। আচ্ছা। তো এটাই যে 1 নম্বরে ওঠার নেশা যেটা থাকে না, সেটা ভালো, কিন্তু আমার মনে হয় আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা বেশি। এটা একদম আমি অকপটে বলি। তো এটা গেল একটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, যারা আমরা সাধারণ ব্যবসায়ী তাদেরকে নিয়ে যদি আমি আলোচনা করি, আমরা সবাই ব্যবসা করতে চাই, আমরা সবাই মা লক্ষ্মীর দেখা পেতে চাই, মা লক্ষ্মীকে যত্ন করে রাখতে চাই, কিন্তু আমরা ভুলে যাই যে মা লক্ষ্মীর যে ছবিটা আমরা দেখি সেটাতে দাঁড়িয়ে আছে না বসে আছে। মা লক্ষ্মী দাঁড়িয়ে থাকেন হাতে নিজের কলসিটাকে নিয়ে, অবশ্যই তো কলসটাকে নিয়ে। তো সেই জায়গা থেকে আমাদের এই চিন্তা ভাবনাটা রাখা উচিত, যদি কোথাও তার প্রতি রেসপেক্ট একটু কমে যায় বা আমরা পয়সার অপব্যবহার কোথাও না কোথাও করে ফেলি না, সে আবার হাঁটা শুরু করে দেবে। মানে ওই জন্যই বলি লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী আমার কাছে থাকবে না। তো তার জন্য কি করতে হবে, প্রথম কথা হচ্ছে আমি যেটুকুনি পয়সা আনছি তাতে খুশি। আপনি দেখবেন ওর 4 গুণ পয়সা আপনার লাইফে পেয়ে যাবেন। তারপর আপনি যা আনছেন তারপর আপনার মুখে হাসি নেই, বা বাড়িতে যাদের যা রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমি এগোচ্ছি না, তাদেরকে সেই জিনিসগুলো দিচ্ছি না, তখন কি হচ্ছে, তখন আমার সেই লক্ষ্মী কিন্তু আবার হাঁটা শুরু করে দিয়েছে। তো আমার লক্ষ্মীকে যদি শান্ত রাখতে হয়, কিছু নিয়ম আছে। মানে আমাকে খানিকটা রেসপেক্টফুল থাকতে হবে। তুমি 100% আমরা বাড়িতে সন্ধে দিই, আমরা বাড়িতে সন্ধে দিই, টাকা প্রত্যেকটা মানুষ আলমারিতে রাখে, চোররাও জানে, তার জন্য লোকে আলমারি ভাঙে, চোরের আলমারি ভাঙে। তো আমরা কিন্তু বাড়ির আলমারিতে যেখানে টাকা রাখি সেখানে কখনো ধূপ দেখাই না। দেখানো উচিত কি না? রেসপেক্ট যদি আমি তাকে দিই, তাকে দেওয়া উচিত। সেখানে গঙ্গা জল ছেটানো উচিত। বাইরের জামা কাপড় না কেচে কখনো আলমারিতে ঢোকানো উচিত না। লক্ষ্মী রাখবো কি করে? আমরা বলি দাদা আমাদের 2 হাতে ইনকাম আছে, কিন্তু লক্ষ্মী থাকে না বাড়িতে। কিছু কিছু জায়গা তো আছে না। আমি যে জিনিসগুলো বলছি আপনার, আমার একটা ফোন আছে না? হ্যাঁ, একটা ফোন রয়েছে, নিয়ে নি। আরেকটা কথা আমি শ্রীদেবকে জিজ্ঞেস করবো, যে মানুষ নিজেকে অনেক ক্ষেত্রে আমরা অর্থ যখন চলে আসে, আমরা আমাদেরকে হাম্বল রাখতে পারি না, আমরা আমাদেরকে লো ডাউন রাখতে পারি, তখন আমরা অতি পরিমাণ উচ্চ এবং বাকিরা সবাই তুচ্ছ, বাকি সবাই তুচ্ছ, এবং একটা উচ্ছ্বসিত জীবনযাপন আমরা করি।
যার মধ্যে উচ্ছ্বসিতর পাশাপাশি উ দিয়েই আরেকটা শব্দ আসে, যেটা হচ্ছে উচ্ছৃঙ্খল। একদম উচ্ছৃঙ্খলতে চলে আসে। এটা কতটা বিপজ্জনক আমি তোমার থেকে জানি। আরেকটা কথা বলে দিই, লাস্ট যেদিনকে তোমার পকেটে 10 টাকার একটা নোট পড়ে থাকে, সেদিনকে দেখবে পড়েছিল, সেদিনকে দেখবে তোমার মুখে হাসি ছিল। আর যেদিনকে তোমার লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে না, টেনশনে তোমার হাসি চলে যাবে। টেনশনে এগুলো কেন হয়? এবং আমাদেরকে এই মানি ব্যালেন্স, অর্থের নিয়ন্ত্রণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা কি আগে রাশি লগ্ন এগুলো দেখব, নাকি আমাদের জীবনের ক্ষেত্রে, জীবন চরিতের ক্ষেত্রে, চলিত জীবনে আমরা কিছু পরিবর্তন করব? আমরা কি আমাদের বাস্তু চেঞ্জ করব, নাকি আমরা প্রতিস্থাপন করব কিছু বাস্তুতে? আমরা কি আমাদের মোটো ঠিক করব? আমরা কি প্রত্যেকদিন পুজো অর্চনার মধ্যে থাকব? আমরা কি ভক্তি জানাবো, ডিভোটিস হিসাবে নিজেদেরকে ঈশ্বরের কাছে দেব, নাকি আমরা রাতের বেলায় বিয়ারের গ্লাস হাতে বা ওয়াইনের গ্লাস হাতে পার্টি করব? কি করব আমাদের এটা জানতে হবে। কিন্তু তার আগে একজন ফোনে আছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি আরামবাগ থেকে বলছি স্যার। কোথা থেকে? আরামবাগ। হ্যাঁ। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা বলুন, মেয়ের নাম বলুন। শাশ্বতী মুখার্জি। শাশ্বতীর জন্ম তারিখ? 19/1/1995। 19/1/1995। টাইম বলুন। টাইমটা হচ্ছে 8:30 রাত্রি। রাত্রিবেলায় 8:30। জন্মস্থান কোথায়? আরামবাগ আর কামারপুকুর। কামারপুকুর, সেটাও হুগলিতে। আচ্ছা বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ, বৃহস্পতিবার ছিল স্যার। সিংহ রাশি, সিংহ লগ্ন জানা আছে? রাশিটা জানি, আর তো কিছু জানি না। মেয়ে রাগ দেখায় মাঝে মধ্যে বাবার উপর? ওরে বাপ রে, মাঝে মধ্যে মানে ছিঁড়ে খেলে ভালো হয়। সিংহ তো একটু তো করবেই। আচ্ছা, তৃতীয়া কৃষ্ণপক্ষে জন্ম, আর দেবাড়িগণ, রাক্ষসগণ। ভালো মেয়ে তো। আপনি মানে বিনা কারণে আমাকে এখানে ফোন করেছেন, অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত ছিল আপনার। যথেষ্ট ভালো মেয়ে। মঙ্গল বকরি আছে, হয়তো কিছু জটিলতা, মাথা গরমের প্রবণতা একটুখানি বেশি, এটা বয়সের সাথে সাথে হয়, আস্তে আস্তে কমে যাবে। 95, এমন মানে কিছু না। 29 বছর মতো। হ্যাঁ, লগ্নে মঙ্গল এবং চন্দ্র রয়েছে, লগ্নে মঙ্গল এবং চন্দ্র একত্রে রয়েছে। জীবনে অনেক দূর যাওয়ার মতো জায়গা রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতার অবশ্যই দরকার আছে। 4th হাউসে শুক্র এবং বৃহস্পতি বসে রয়েছে। স্যাটিসফ্যাকশনটা একটু হলেও কম জীবনে। নিজের প্রতি যে বিশ্বাসটা, মাঝে মধ্যে সেটা একটুখানি নড়াচড়া করবে। কিন্তু ওভারঅল যদি বলি, গুরুজনদের প্রতি তার রেসপেক্ট করার জায়গাটা অবশ্যই খুব ভালো। 5th হাউসে যিনি 6th হাউসে রবি বুধ একত্রে শনির ঘরে বসে রয়েছে, মাঝে মধ্যে একটুখানি হতাশাজনিত কারণে ভোগে, আমার হচ্ছে না, হবে না, এরকম কিছু কিছু টেনশন করবে বলে ডিস্টার্ব। এর বাইরে কিছু নেই। 7th হাউসে শনি, অনেক প্রতিভা আছে, কিন্তু কিছু না করতে পারা একটা কারণের জন্য মনে বেশি ভার হয়ে থাকার কারণ হচ্ছে এটা। কারণ সপ্তমে শনি থাকলে পরে আমরা সবসময় একটাই কথা বলি যে সপ্তমে থাকলে শনি তার জীবনকে পঙ্গু করি। আমার কথা না, ক্ষণামার বচন, 26 নম্বর শ্লোকে লেখা আছে। ক্ষণার বচন লুট করলে দেখতে পারেন। প্রতিভা প্রচুর থাকে, কিন্তু এগোতে যাওয়ার সময় একটা সমস্যা। বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে যদি পা দিয়ে থাকে তাহলে তো আর কিছু করার নেই, যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই জটক বিচার করে পা দেবেন। আচ্ছা, অষ্টমী কিছু নেই। নবমে কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু আমার খুব একটা সমস্যা লাগছে না। বয়স বাড়ার সাথে সাথে অবশ্যই উন্নতি। এলাকায় অনেক জ্যোতিষ আছে, গিয়ে একটুখানি শনি রবি বুধ এই 3টে গ্রহ একটুখানি কম বেশি ডিস্টার্ব করছে ওকে। এইটুকুনি জায়গায় যদি পারেন প্রতিকার করিয়ে নেবেন। পুরোটাই বলে দিলাম, আর বাকি কি আছে বলুন। এবার বলুন, আপনি যেগুলো শুনলেন আপনার মেয়ের সম্পর্কে, বা সেখানে যদি আপনার কিছু বলার থাকে। হ্যালো হ্যালো, কোথায় গেল? হ্যালো, আছেন ফোনে? আমার ইচ্ছে ওনার কাছে রোজ যাওয়ার, কিন্তু উনি তো বসেন। হ্যালো, আপনি তো এই যে যেগুলো শুনলেন আপনার মেয়ের সম্পর্কে, যেগুলো শুনলেন, এগুলো কি উনি ঠিকঠাক শুনলেন নাকি? বালিতে বসেন উনি। হ্যাঁ, তা বালিতে আসবেন তাই বলছেন? হ্যাঁ, আসুন, নিচের হেল্প বলে। উনি যেগুলো বললেন সেগুলো কি আপনার মেয়ের জীবনের সঙ্গে মিলল, শাশ্বতীর সঙ্গে? হ্যালো, মহাবিপদ। ওনার কথা মানে আমরা শুনতে পাচ্ছি, আমাদের কথা উনি শুনতে পাচ্ছেন না কিনা বুঝতে পারছি। হ্যালো, উনি কি টিভি দেখছেন? আপনি কি টিভিতে শুনছেন?
না বলছি আমি যেটা বললেন ওগুলো সবই ঠিক, হ্যাঁ কিন্তু যত রাগ আমার ওপর, হ্যাঁ ওটা ঠিক আছে হ্যাঁ বাবা, তো ওইটুকু তো সহ্য করতেই হবে। যত রাগ আমার ওপর, তাহলে? আর ওই চাকরি কোথাও স্থিতি হচ্ছে না। আমি এগুলো বলে মানে দিয়েছি, উনি যা যা বললেন তার মধ্যে তো এটা আছে, চাকরির স্থিতি ওটা হবে না। আছে। এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট না Result পাওয়া, না কারণ পাওয়া। যতটা আমার কি বলবো, আমার যতটা আমার জানা আছে, যতটা আমার মানে জ্ঞান আছে, প্রাপ্তি আছে, সেই অনুযায়ী আমি মঞ্চ খুঁজে পাবো না 7th হাউসে শনি থাকলে পরে। প্রতিভা প্রচুর আছে, কিন্তু ভালো মঞ্চ বা ভালো স্টেজ খুঁজে যেখানে আমি পারফর্ম করব, আমি দেখাবো যে আমি এটা জানি, আমার এটা জ্ঞান আছে, সেই জায়গাটা খুঁজে পাওয়া মনের মতো না। আর শুক্রের ঘরে মঙ্গল থাকলে এমনিতেই তো স্যাটিসফ্যাকশনের অভাব, তো দুটো জায়গা তো এক হয়েই গেছে, মিলেই গেছে, ভুল নেই এখানে কোনো। বুঝতে পারলেন? বলছি ভালো চাকরি হবে স্যার ওর? সব হবে। আপনি একজন ভালো বাবা, মেয়ের রাগ সহ্য করেন, আপনার মেয়েও যথেষ্ট ভালো, আপনার মেয়েরও যথেষ্ট উন্নতি হবে, কোনো চিন্তা নেই। মেয়ের রাগ তো আমি সহ্য করি প্রচুর, সহ্য করি যখন আমার উপরই যত রাগ। যাই হোক, যখন এতদিন করেছেন, কারণ না কারোটা তো করতেই ওর হয়, কি মেয়েটাই বিয়ে বলেন। বিয়ে হয়নি নিশ্চয়ই, নাহলে আর আপনার উপর প্রত্যেকদিন রাগ দেখায় কি করে? না বিয়ে হয়নি, বিয়ের ব্যাপারে একটু জটক বিচার করে নেবেন, যদি কাউকে পান সেটাও আপনার কাছেই করব, আমার ইচ্ছে আপনার কাছেই যাব। তাহলে আপনি একবার ওনার সঙ্গে কথা বলুন। ওর এই রাগ কি বলুন তো, এই একটা জিনিস মনে রাখবেন বাবা হিসাবে, যে মেয়েকে হয়তো আপনি বোঝাতে পারছেন না, বা মেয়ে আপনার কথা কোনো কারণে হয়তো শুনতে চাইছে না। এই ক্ষেত্রে মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ওর মা কার পক্ষ নেয় বা কি করে তো আমি জানি না। যদি উনি না থাকেন তাহলে সেই ক্ষেত্রে একজন তৃতীয় ব্যক্তি, সেটা কোনো একজন ভালো কনসালটেন্ট, একজন ভালো অ্যাস্ট্রো কনসালটেন্ট হতে পারেন। আপনার যদি মনে হয় মেয়েকে একবার সঙ্গে করে নিয়ে একদিন বলুন যে মা তুমি চলো একবার যাই, শ্রীদেবের সঙ্গে কথা বলি শুধু কেরিয়ারের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে একটু আলোচনা করি। আলোচনা তো সবাই করতে পারে, চা খেতে খেতে আলোচনা করতেই পারে সবাই। আলোচনা করুন, একবার চেম্বারে এসে কথা বললে আমার মনে হয় ও অনেক কিছু বুঝতে পারবে। অনেক সময় কি হয়, জীবনে একটা শেড বা কার্টেন জীবনের সামনে থাকে, তখন সামনের কোনো কিছু আমার ভালো লাগে না, সেই কার্টেনটাকে সরিয়ে দিতে হবে, আর কিচ্ছু না। আর যে কার্টেনের পিছনে, পর্দার পেছনে রয়েছে, সে নিজে সরাতে পারবে না, অন্য একজনের সাহায্য দরকার। বুঝতে পারলেন? আপনি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আসবেন, তো কথা হবে তখন, এবং পরে আবার আপনি ফোন করে জানাবেন আমাদের। ঠিক এরকম সমস্যা যাদের রয়েছে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, খানিকটা দিগ্ভ্রান্ত, খানিকটা রাস্তা হারিয়ে যাওয়ার মতো উদাসীনতা, খানিকটা আতঙ্কের পাশাপাশি খানিকটা ভীতি, এসব যাদের মধ্যে রয়েছে তারা শ্রীদেবের মতো মানুষের সঙ্গে কনসালটেন্সিতে আসতে পারেন। কারণ আমার এতদিন প্রোগ্রাম, প্রায় 8 বছর হয়তো আমি প্রোগ্রাম করছি শ্রীদেবের সঙ্গে। হ্যাঁ, সে তো হবেই, 8 বছরের বেশি হবে। আমি কখনোই ওনাকে আতঙ্কগ্রস্ত করতে দেখিনি। শ্রীদেব এমন একজন মানুষ যার থেকে আমি প্রথম শুনি যে মাঙ্গলিক মেয়েদের মধ্যে প্রচুর পরিমাণে প্রসপারাস অ্যাম্বিশন থাকে। এরপর এখন আমি রিসেন্ট রিলেট করি, অনেকে এই কথা বলে একদম 10 বছর আগে এই কথাটা কেউ বলতো না। প্রথম আমি কি বলছি, প্রথম আমি আমার প্রোগ্রামে, এখানে তো আমি সবার প্রোগ্রাম করি তা নয়, আমি আমার প্রোগ্রামে কখনো কারোর কাছ থেকে, শ্রীদেবের কাছে আমি প্রথম শুনে চমকে গেলাম যে মাঙ্গলিক মেয়েরা নাকি অত্যন্ত কেরিয়ারিস্টিক হয়, কেরিয়ারে তারা শাইন করে, তাদের মধ্যে জীবনে একা লড়ার একটা প্রবণতা থাকে, তারা নিজের কাজ নিজে করতে ভালোবাসে। তার আগে জানতাম যে মাঙ্গলিক মেয়ে মানেই খারাপ, মাঙ্গলিক কোনো মেয়ের জন্মছকে থাকা মানেই সে ধ্বংসাত্মক। আমি পার্টিকুলার শব্দই ব্যবহার করছি, তার দ্বারা সংসারে ক্ষতি হয়। এখনো বহু পুরনো মানুষ আছেন যারা রাম শ্যাম যদু মধু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিচ্ছু বোঝেন, একটু মানে বেয়াড়া টাইপের, বেয়াড়া, আমি এই শব্দটাই ব্যবহার করছি, কিচ্ছু বোঝেন। কিছু পুরনো লোক আছে, আমি কথা বলে দেখেছি, আই ডিল উইথ দেম, বাট দে আর নট ইন্টেলিজেন্ট। তারা দে আর ভেরি রিজিড অন দেয়ার পজিশন, নিজের জায়গায় একদম অটল, যে আমি যা জানি, হোয়াট আই নো দ্যাট ইজ রাইট, আমি নতুন আর কিছু নেব না, আমি শিখবো না, জানবো না, আমি যেটাই বলছি সেটাই ঠিক। এই সমস্ত মানুষের কাছে আজও মাঙ্গলিক মানে পরিবারের জন্য অশুভ। আই রিপিট এগেইন, মাঙ্গলিক মেয়ে মানে পরিবারের জন্য অশুভ, ছেলের মৃত্যু হবেই। বুঝতে পারছেন তো? কাজেই সেখানে দাঁড়িয়ে মাঙ্গলিকের যে কত ভালো দিক,
সাড়ে বলেছে শ্রীদেব, সাড়ে বহু কথা আমি শুনেছি। যাই হোক, সেইগুলো আর পুনরাবৃত্তি করে লাভ নেই। পুরনো অনুষ্ঠান পারলে আপনার ইউটিউবে গিয়ে দেখবেন, টপিকে আলোচনা আমরা করি, রিসেন্ট প্যারামিটার্সের উপর আমরা আলোচনা করি। এবার আচ্ছা, তোমার কাছে যে প্রশ্নটা ছিল, এই বেশি কথা বলতে গেলে তোমার কথাই শোনা হবে না, সেটা হচ্ছে যে একজন ধনী মানুষকে, বা যখন আমার পয়সা আসতে শুরু করবে, আমাকে কি কি বিষয়ে নজর রাখতে হবে? এক হচ্ছে, তোমার কথায় বোঝা গেল যে খানিকটা বো ডাউন হয়ে থাকা বা লো ডাউন হয়ে থাকা, রেসপেক্ট করা কোনো জিনিসকে। আমি কার পুজো করব? লক্ষ্মীর পুজো, নাকি অষ্টলক্ষ্মী মঞ্চ স্থাপন, নাকি কার পুজো করব, বা কিভাবে আমি নিজেকে নিচু রাখবো? না, স্পেশালি দেখো, আমি যার কথাই বলি না কেন, প্রত্যেকেরই একটা ইষ্ট দেবতা থাকে। আমি বারবার করে বলি, সেই ইষ্ট দেবতাকে সে স্মরণ করুক, নাম জপ করুক। যতক্ষণ না জপ করবে ততক্ষণ পর্যন্ত মন ক্লিয়ার হবে না। আমরা গঙ্গার স্নান দেখতে পাই, পঞ্জিকাতে লেখা আছে, আমরা যদি গঙ্গা স্নান করি, এই গঙ্গা স্নান করলে একান্তখানা গরুদানের সমান ব্রাহ্মণকে পুণ্য লাভ হতে পারে। অবশ্যই হতে পারে, আমাদের তাতে দেহ শুদ্ধি হতে পারে, মন শুদ্ধি হয় না। মনটাকে ধোবে কি দিয়ে? মনকে তো আর গঙ্গা জল দিয়ে ধোয়া যাবে না। তো মনকে যদি শুদ্ধ করতে হয়, তাহলে সবার আগে দরকার নাম জপ। সারাদিনে 1000 করুন, 2000 করুন, 10,000 বার করুন, একদিন আসবেন দেখবেন আপনার মনের ভেতরে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর জন্য কারোর দরকার হচ্ছে না, আপনি নিজেই একাই 100। নাম্বার 1। নাম্বার 2, অর্থকে যদি আপনি সম্মান না করেন, আগামী দিনে অর্থ আপনাকে এমন অসম্মান করবে, সেটা আমরা বহু ক্ষেত্রে দেখে থাকি। তো এটা গেল দ্বিতীয় জায়গা, তার জন্য সম্মান করতে হবে। যদি আমি বলি যে তার দেবতা কে, মানে লক্ষ্মী, অবশ্যই আমি যদি জানি, তো সেই লক্ষ্মী মানে অষ্টলক্ষ্মীর যদি পুজো করি এবং তাকে যদি ঘরে স্থাপন করে রাখি, যে চৌকি যদি স্থাপন করে রাখি, সে আমি লকারের ভেতরে রাখি, ঠাকুরের আসনে রাখি, নিজের বিছানার মাথার পাশে রাখি, এবং সর্বত্র যদি তাকে স্মরণ করতে থাকি কন্টিনিউয়াসলি, না, তো সে বাধ্য আমার কথা শুনতে। সামনের প্রোগ্রামে নেই অষ্টলক্ষ্মীর একটা ছবি আমরা যদি দেখাতে পারি? আমি চৌকি দেখাবো, অষ্টলক্ষ্মী চৌকি দেখাবো, চৌকি দেখাও বা না দেখাও, বাস্তু চৌকি দেখাবো, প্রতিটা ছবি যদি দেখা। না, আমি 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 যেগুলো বলি, যেগুলো আমি মানুষকে দিই, যেগুলো স্পেশালি যারা ইউজ করেছেন বা এখনো পর্যন্ত যারা ভালো আছেন, যাদের বাড়িতে। গতকালকে একটা আলিপুরদুয়ারের একটি, মানে কি বলবো, 27-28 বছর একটি মেয়ের সাথে কথা হলো, এবং বাস্তু রিলেটেড তার 2 দিন আগে আমি কথা বলেছি। বাস্তুতে যদি সবার আগে প্রবলেম থাকে, বাড়িতে মেয়েদের উপর প্রবলেমগুলো আসে। মেয়েটির লাইফে, মেয়েটি ভালো পজিশনে আছে, কর্মরতা, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু হুট করে ওর লাইফে একটা ব্রেকআপ চলে আসার মতো, এবং সে বলছে আমি এখন কমিটেড হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলাম, দেবদা সুইসাইড করার মতো জায়গায়। আমি বললাম পাগল, একবার বাবা মার কথাটা মুখটা জাস্ট একবার চিন্তা করো, দেন তুমি এই জায়গাটা নিচ্ছি আলোচনা করো, তারপরে যদি মনে হয় করে ফেলবে, কোনো অসুবিধা নেই, শুধু ভাবো তারা কি নিয়ে থাকবে। তো এই জিনিসটা হচ্ছে মেন। বাস্তুর প্রবলেম যদি থাকে না, মানুষ, আজকে ওর কথা বলে আমি বলছি না, ও একটা বড় প্রবলেম পাচ্ছে, একটা ভালো রিলেশন থেকে ব্রেকআপ, তো সহ্য করাটা মুশকিল। ঠিক তেমনি যারা বাড়িতে থেকে বিভিন্ন জায়গা থেকে হাজবেন্ডের জন্য প্রচুর করার পরেও হয়তো সারা জীবন একটা ফিল করছে, বা হাজবেন্ড বেশি তার মায়ের হয়ে বলার চেষ্টা করছেন, ওয়াইফকে অনেক বেশি ডাউন দেখি, এই জিনিসগুলো, হ্যাঁ মাম্মাস বয়। তো এই জিনিসগুলো যখনই অনেক বেশি পরিমাণে হতে থাকবে, আপনি জানবেন সেখানে কিছু না কিছু প্রবলেম আছে। একে 2 হয়, নইলে পরে হতে পারে না, এবং সেগুলো আপনি লক্ষ্য করবেন হাজবেন্ডের সাথে হঠাৎ করে একদিন খুব জোর গলায় কথা এবং চিৎকার চেঁচামেচি, এবং তারপরে 2 দিন পরে ডিসিশন নেওয়া নেই, ব্যক্তির সাথে থাকা যেতে পারে না। ঠিক, চলো, আজকে আর হাতে সময় নেই, একদম। তবে আমরা যেটা বললাম না, আমরা রিয়েল টাইম প্রোগ্রাম আরো আগামী দিনে করার চেষ্টা করব, যে যার সঙ্গে এখন যা আমরা বলবো আপনি আপনার সংসারের দিকে তাকিয়ে রিয়েল টাইম প্রোগ্রাম, কোন ওই পুরনো এইসব ব্যাপার না, একদম রিয়েল টাইম প্রোগ্রাম আমরা করব। চলো, আজকে এখানে শেষ করি, আগামীকাল আবার দেখা হচ্ছে সকালবেলা, ঠিক সকাল 10:35-এ। নমস্কার শ্রীদেবকে, নমস্কার সবাইকে।